গঙ্গাভূষণ আগরওয়াল একটা 12 বছরের ছেলে বিকানির একটা ছোট্ট গলিতে বসে ভুজিয়া বিক্রি করছে। 100 গ্রাম ভুজিয়ার দাম মাত্র 2 পয়সা, কিন্তু সে তখনও জানে না তার নাম দুনিয়ার সব থেকে বড় স্ন্যাক্সের প্যাকেটে একদিন লেখা থাকবে। দুনিয়া জুড়ে তার বানানো ভুজিয়া, লাড্ডু, কাজু বরফি, রসমালাই রাজ করবে একদিন। নমস্কার, আপনারা দেখছেন এমআর টিভি আর আপনাদের সঙ্গে আমি অরিজিৎ। গঙ্গাভূষণ যখন ছোট ছিল তার পারিবারিক ব্যবসা ছিল ভুজিয়া তৈরি করা এবং তা বিক্রি করা। তাদের একটা ছোট্ট ভুজিয়ার দোকানও ছিল। ছেলেবেলা থেকেই তার এই ব্যবসার প্রতি ছিল চরম আগ্রহ। মাত্র 12 বছর বয়সে ভুজিয়া তৈরির সমস্ত কৌশল শিখে গিয়েছিল গঙ্গাভূষণ। তখন থেকেই সে লক্ষ্য করলো তাদের দোকানের তৈরি ভুজিয়া আকারে কিছুটা বড় এবং মোটা। দীর্ঘদিন ধরে এই ভুজিয়া খেয়েই চলেছে মানুষ। সাধারণত ভুজিয়া তৈরি হয় বেসন দিয়ে। গঙ্গাভূষণ এই বেসনের সঙ্গে ডাল যোগ করলেন এবং ভুজিয়া তৈরির যে ছাঁকনি হয় সেই ছাঁকনিতে সূক্ষ্মতা আনলেন। তাতে করে ভুজিয়া হলো আরো বেশি ক্রাঞ্চি এবং পাতলা। সেই সঙ্গে তিনি তার তৈরি প্রোডাক্টের একটা ব্র্যান্ডিং তৈরি করলেন। সেই সময় রাজস্থানের সব থেকে প্রতাপশালী রাজা ছিলেন মহারাজা দঙ্গর সিং। গঙ্গাভূষণ হলদিরাম তার নিজের তৈরি ভুজিয়ার নাম রাখলেন দঙ্গর ভুজিয়া। সেই সঙ্গে মহারাজের কাছে এই ভুজিয়া পাঠিয়েও দিলেন এবং সকলের কাছে তার নাম পৌঁছে দিলেন। নতুন নাম হলো হলদিরামের দঙ্গর ভুজিয়া। মানুষের কাছে নিমেষে জনপ্রিয় হয়ে উঠলেন গঙ্গাভূষণ ওরফে হলদিরাম। তখন তার ভুজিয়ার দাম 2 পয়সা থেকে বাড়িয়ে করে দিলেন 4 পয়সা। রাজার নামে তৈরি রাজকীয় ভুজিয়া খেতে গেলে একটু বেশি দাম তো দিতেই হবে, তাই এই বাড়তি দামকে মাথা পেতে নিল ক্রেতারা। দোকানের জায়গা আরো বাড়ানো হলো, বিক্রিও পাল্লা দিয়ে বাড়তে থাকলো। বাড়িতে হলদিরাম সহ তার দাদারা একসঙ্গে একটা যৌথ পরিবারে থাকতো, কিন্তু দাদাদের মনে হতে থাকলো হলদিরাম ব্যবসা থেকে বেশ কিছু মুনাফা সরিয়ে রাখছে এবং তা আত্মসাৎ করছে, এবং পরিবারের আরো সমস্যাকে নিয়ে হলদিরামকে আলাদা করে দিল তার দাদারা। শুধু তাই নয়, বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হলো তাকে, ব্যবসা থেকেও তাকে বাদ দিয়ে দেওয়া হলো। এখন 32 বছর বয়সী হলদিরাম স্ত্রী ও 3 শিশুপুত্রকে নিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। মাথায় ছাদটুকুও নেই তার। সেই ব্যবসা, যে ব্যবসা সে নিজের হাতে তৈরি করেছিল, সেই ব্যবসা থেকেই তাকে বাদ দিয়ে দেওয়া হলো। হন্যে হয়ে কাজ খুঁজতে লাগলো হলদিরাম। সেই সময় বাজারের মাঝে হঠাৎ দেখা হলো তার বন্ধুর সঙ্গে। একটা সময় এই বন্ধুকে বেশ কিছু টাকা দিয়ে সাহায্য করেছিল হলদিরাম। আজ সেই বন্ধু তার দেওয়া টাকা ফেরত দিতে এলো। হলদিরাম সেই টাকা নিয়ে একটা ছোট্ট বাড়ি ভাড়া নিল। হলদিরামের স্ত্রী চম্পা দেবী খুব ভালো মুগ ডাল তৈরি করতে পারতেন। হলদিরাম ঠিক করলো বাড়ি থেকে মুগ ডাল নিয়ে গিয়ে বাজারে বিক্রি করবে তারা। সেই মতোই চলতে লাগলো। বেশ কিছুদিন এভাবেই চললো। একটা সময় পরে গিয়ে একটা ভালো অঙ্কের টাকার লাভের মুখ দেখতে পেল তারা। সেই টাকা নিয়ে আবারও নতুন করে ভুজিয়ার ব্যবসা শুরু করলেন তিনি। দোকানের সামনে লেখা হলো দঙ্গর ভুজিয়া ওয়াপস আ গয়া। মানুষও উত্তেজনায় সাদরে আমন্ত্রণ করলো তাদের এই ভুজিয়াকে। সেই সময় ভাগ্নির বিয়েতে একবার কলকাতা গিয়েছিল হলদিরাম। সেখানে মানুষও তখনও ভুজিয়ার স্বাদ পায়নি। সেখানে গিয়ে একটা বিয়ে বাড়িতে ভুজিয়া স্টল করলো এবং তার স্বাদ দিয়ে মোহিত করে দিল গোটা বিয়ে বাড়িকে। পরবর্তীকালে যাদের বিয়ে রয়েছে তাদের থেকে অনেক অর্ডারও পেলেন হলদিরাম। পরে সে দেখলো কলকাতাতে সেরকম প্রতিযোগিতা নেই, তাই সে একবার এই ভুজিয়ার দোকান এখানে দিতে পারলে তার প্রচণ্ড লাভ হবে এই ভুজিয়ার ব্যবসায়। বিকানির ফিরে গিয়ে কিছু বছর পর তার ছেলে রামেশ্বর লাল এবং বড় নাতি শিবকিষণকে কলকাতায় পাঠিয়ে দেন এবং সেখানে ভুজিয়ার দোকান বানানোর জন্য নির্দেশ দেন এই হলদিরাম। রামেশ্বর লাল এবং শিবকিষণ মিলে কলকাতার বড়বাজার এলাকায় একটা 7 ফুট বাই 7 ফুটের দোকান বানালেন। ভোজন রসিক বাঙালির কাছে নতুন স্বাদ সবসময় গ্রহণযোগ্য। ভুজিয়ার সঙ্গে তৈরি হলো নতুন খাবার বাঙালি মিক্সচার। আকৃষ্ট করলো কলকাতাবাসীকে। দেখতে দেখতে কলকাতার আউটলেট বিকানির থেকেও বড় হয়ে উঠল। বেশ কিছুদিন এভাবে চলার পর শিবকিষণ ঠিক করলো সে আরেকটি আউটলেট করবে নাগপুরে। কাকা রামেশ্বর লালের সঙ্গে পরামর্শ করে শিবকিষণ চলে গেলেন নাগপুরে। সেখানে গিয়ে শিবকিষণ দেখলো নাগপুরের মানুষ মিষ্টি জিনিস যেমন বালুসাজ, মহীশূর পাক, গুজরাটি প্যারা, লাড্ডু এসব খেতে বেশি পছন্দ করে। শিবকিষণ নিজের তৈরি রেস্টুরেন্টে ইডলি, ধোসা এসবের পাশাপাশি সিঙ্গারা, কচুরি এসবও দিতে থাকলেন। একবার যে এই সিঙ্গারা কচুরি খেয়ে দেখেছে তার সে রেগুলার কাস্টমার হয়ে গেছে। এতটাই জনপ্রিয় তার ছিল এই ব্যবসা যে 500 কেজি ভুজিয়া ও 10,000-এরও বেশি সিঙ্গারা বিক্রি হতো প্রতিদিন। এরপর শিবকিষণ চাইলেও তাদের একটা দোকান রাজধানী দিল্লিতেও খোলা হোক। সেই মতো ভাই মনোহর লাল এবং মধুসূদনকে সঙ্গে করে সে গেল দিল্লিতে।
সেখানে গিয়ে তারা দেখলো দিল্লির চাঁদনি চক বাজারে প্রচণ্ড প্রতিযোগিতা, সব ভুজিয়ার দোকান, কিন্তু প্রতিযোগিতার সঙ্গে সঙ্গে রয়েছে প্রচুর পরিমাণে চাহিদা, মানুষ খেতে চায় এই ভুজিয়া। 1983 সালে শিবকিষণ, মনোহরলাল এবং মধুসূদনকে সেখানে হলদিরামের একটা দোকান করে দিল। কিন্তু দিল্লিতে আউটলেট খুলে একটা মস্ত বড় সমস্যার মধ্যে পড়ল মনোহরলাল। 1984 সালে শুরু হলো অ্যান্টি শিখ রাইটস। দিল্লির রাজপথে আগুন জ্বলতে শুরু করলো, বাড়ি ঘর অফিস দোকান বাজারে তখন হাহাকার ছুটছে। একটা সময় আন্দোলন আছড়ে এসে পড়ল মনোহরলালের দোকানের ওপর। হলদিরামের আউটলেটে আগুন ধরিয়ে দেওয়া হলো, সব পুড়ে ছারখার হয়ে গেল। মনোহরলাল কিন্তু সেই সময় ভেঙে পড়ল না, সে আবার নতুন করে তৈরি করলো নিজের দোকান। কলকাতা এবং নাগপুর ব্রাঞ্চ থেকে বেশ কিছু টাকা তিনি ধার নিলেন এবং তৈরি করলেন আবার হলদিরামের নতুন আউটলেট, যেটা দিল্লিতে তৈরি হয়েছিল। নিজের ফ্যাক্টরিও তৈরি করলো সে। সেই সময় ভারতীয়রা বিভিন্ন বিদেশি স্ন্যাক্স খেতে পছন্দ করত। দেশের স্ন্যাক্স তাদের তখন পছন্দ ছিল না। শিবকিষণ এবং মনোহরলালের স্বপ্ন ছিল দেশের তৈরি ভারতীয় স্ন্যাক্স গোটা ভারতবাসীকে মোহিত করে দিক, দেশীয় খাবারে অভ্যস্ত হোক সকল ভারতবাসী। তারা বিদেশি স্ন্যাক্সের মতো নিজেরাও নাইট্রোজেন প্যাকেটে পুড়ে ভুজিয়া, সোনপাপড়ি, রসগোল্লা, ভেলপুরি, কচুরি ইত্যাদি ব্যবহার করতে লাগলো। দেশের মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা চোখই পড়ার মতো হলো। ক্রমে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রওনা দিল বিকানির সেই ছোট্ট গ্রামের ভুজিয়ার দোকানের সেই ছেলেটার নাম। ইউএসএ, ইউকে, সিঙ্গাপুর সহ 80টা দেশ আজ হলদিরামের জনপ্রিয়তায় মুগ্ধ। 400টিরও বেশি প্রোডাক্ট নিয়ে দাপিয়ে নিজের আধিপত্য বজায় রেখেছে হলদিরাম। ভালো করে লক্ষ্য করলে দেখবেন আপনার বাড়িতে হলদিরামের বেশ কিছু প্রোডাক্ট রয়েছে। হয়তো আপনার টিফিনের দেওয়া কেকটা হলদিরামের, হতেই পারে হলদিরামের ভুজিয়া খেতে খেতেই আপনি আমার ভিডিওটা দেখছেন। সেদিনের 2 পয়সা দামের ভুজিয়া আজ বিশ্বজুড়ে 10,000 কোটি টাকার ব্যবসা করে চলেছে। হলদিরামের কোন খাবারটা আপনার সব থেকে বেশি প্রিয় জানান আমাদের কমেন্ট করে। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।